কাজ করো, ভালো হয়েছে। তোমরা সিভিলের লোকজন তো এখন লকডাউন না হলে সার্ভে করতে হয়, এখন ওই সার্ভে করছে, ভালো হয়েছে। সিভিলে সার্ভে না করে সোশ্যাল সার্ভে করছো। সার্ভে তো শেষ হয়ে গেছে স্যার, সার্ভে শেষ 1-2 তে। কবে শেষ হয়ে গেছে? তোমাদের সিভিলের সার্ভে শেষ হয়ে গেছে? জি স্যার, এটা জি স্যার, 1-2 তে। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি। আমি ভাবছি তোমাদের মনে হয় সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে করা লাগে মনে হয়। যাক, এক একজনের সোশ্যাল রিসার্চ হয়ে গেছে। আচ্ছা, আমরা আজকে একটু ক্লাস স্টার্ট করি, দেখি। তোমাদের তো আমি আমি ভাবছিলাম 100 জন হইলে ক্লাস শুরু করবো। যাই হোক, তোমাদের তো আমি জাস্ট ওই দিনই ক্লাস নিছি, এরপরে তো আর ক্লাস নেই নাই। একদিন নিছি না ক্লাস খালি আমি? জি স্যার। ঠিক আছে। আর তোমাদের কি কি বলছে যে রমজানে কয় 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 রোজা পর্যন্ত ক্লাস হবে, এরকম কিছু? সিয়ার কি জানো? জি স্যার। মানে রোজায় তোমাদের কয় রোজা পর্যন্ত ক্লাস হবে কিনা, এরকম কোনো কিছু বলছে তোমাদের? স্যার আপাতত স্যার 2 সপ্তাহ ক্লাস হওয়ার কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শুনো, এই 2 সপ্তাহে তোমাদের সাথে আমার 4টা থেকে 5টা ক্লাস করবে। এই 4-5টা ক্লাসের মধ্যে এমনিতেই কম কম পড়াবো, 2-1টা মিসও হইতে পারে, ঠিক আছে ভাই? আমি আগেই বলে রাখলাম, এগুলা রোজা শেষ হওয়ার পরে খুললে দেখা যাবে বাকিটা, ঠিক আছে? কারণ রোজার মধ্যে অত পড়াইতে পারবো না। স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি স্যার শেয়ার হচ্ছে। জি স্যার, শেয়ার হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমরা আজকে যেই প্রথম ক্লাসটা স্টার্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনের বাংলা কি বলো তো? সামাজিকীকরণ। সামাজিকীকরণ। আচ্ছা, সোশ্যালাইজেশন বলতে কি বোঝায় এই জিনিসটা আমি আসলে ডিটেলস পরে বলতেছি, বাট অত ডিটেলস আমি জানতে চাচ্ছি না। বাট ফার্স্ট অফ অল, সোশ্যালাইজেশন যদি আমি বলি, যে ধরো টান কোন একটা ডেফিনিশন লিখতেছি, তখন আমি যখন লিখবো তখন কি লিখবো? যে সোশ্যালাইজেশন ইজ এ, মানে কি, থিং, ফ্যাক্ট, নাকি? মানে ফার্স্ট অফ অল সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস। প্রসেস। সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ হোয়াট? কিসের প্রসেস? এবার বলো শুনি। Socialization is a process of what? Of being a social person. Process of being a social person. Okay, fine. এখন সোশ্যাল, এটা এটা অ্যাবসলিউটলি কারেক্ট আনসার, যে সোশ্যালাইজেশন ইজ এ প্রসেস অফ বিং সোশ্যাল। একজন আমরা জাস্ট ডেফিনেশনটা একটু বাড়াচ্ছি একটু একটু করে। একজন মানুষ সোশ্যাল হতে হলে কি করতে হয়, বা একজন মানুষকে কখন আমরা সোশ্যাল বলি? বা তুমি সোশ্যাল, মানে সোশ্যাল হইতে হলে কি করতে হয়, কি হলে সোশ্যাল বলি বলো? সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয়। সমাজের নিয়ম কানুন মেনে চলতে হয়, ফাইন। এই যে সমাজের নিয়ম কানুন মেনে চলা, এটা কি আমরা বাই বর্ন জেনে আসি? সমাজের কাছ থেকে জানি আমরা সমাজের কাছ থেকে জানি, মানে সমাজের কাছ থেকে শিখি। এই যে সমাজের কাছ থেকে সমাজের নিয়ম কানুন গুলো শিখি, যেটা শিখলে সোশ্যাল হওয়া যায়, সেই নিয়ম কানুন গুলো শেখার যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে সোশ্যালাইজেশন। আমরা যদি ডেফিনিশনটা আরেকবার রিওয়াইন্ড করি, so socialization is a process of what? Process of being social. আর এই সোশ্যাল হইতে হইলে আমাদের কিছু সোসাইটির নিয়ম কানুন মানতে হবে। আর সোসাইটির নিয়ম কানুন মানতে হইলে আগে জানতে হবে। আর যেহেতু আমরা ভাই বোন জেনে আসি না, সো জিনিসগুলা, নিয়ম কানুন গুলা আমাদেরকে শিখতে হবে। আর এই শেখার যে প্রসেস, সেই প্রসেসটার নামই হচ্ছে সোশ্যালাইজেশন। এখন এই সোশ্যালাইজেশন প্রসেসটা স্টার্ট হয় কখন থেকে? চাইল্ডহুড। ফ্রম চাইল্ডহুড বলতে জন্মের পর থেকে, মানে রাইট আফটার বার্থ। চলে কতদিন পর্যন্ত? টিল ডেথ। টিল ডেথ। সো আমি যদি সোশ্যালাইজেশনের ওভারঅল একটা কম্প্যাক্ট ডেফিনিশন বা এক্সপ্লেনেশনের দিকে যাই, তাহলে বুঝবো সোশ্যালাইজেশন হচ্ছে এমন একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা সোসাইটির নিয়ম কানুন গুলা শিখি, যেগুলো শিখে আমরা সোশ্যাল হওয়ার ট্রাই করি, এবং যেই নিয়ম কানুন গুলা
বা যেই লার্নিং প্রসেসটা স্টার্ট হয় ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য বার্থ অফ আ চাইল্ড অ্যান্ড ইট কন্টিনিউস টিল দ্য ডেথ অফ আ পার্সন। এই হচ্ছে সোশ্যালাইজেশনের ব্রিফ। আচ্ছা, আমরা দেন যাব হচ্ছে টাইপস অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনে কিছু টাইপস আছে, আমরা একটু দেখার ট্রাই করি। যেমন এখানে আছে প্রাইমারি সোশ্যালাইজেশন, 4টা টাইপসের কথা আছে। তোমরা তো স্লাইড দেখতেছো না? জি স্যার। ওকে, 4টা টাইপসে কি কি আছে দেখি। একটা হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন। প্রাইমারি সোশ্যালাইজেশনটা হলো তোমার একটা মানুষের ইন জেনারেল যে সোশ্যালাইজেশন প্রসেস, সেটা ইন জেনারেল কোনটা, যে একটা বেবি রাইট আফটার বার্থ সে যেই সোসাইটিতে বড় হচ্ছে, সেই সোসাইটির যে এক্সিস্টিং জেনারেল রুলস এন্ড রেগুলেশন আছে, সেই সোসাইটির যে কাস্টমস, নর্মস, ম্যানার্স এগুলো আছে, এগুলা লার্ন করার তার যে প্রসেস, সেটা হচ্ছে তার জন্য প্রাইমারি সোশ্যালাইজেশন। এরপরেরটা আসতেছে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশনটা হলো যে তোমার আমার, তুমি যে এক্সিস্টিং সোসাইটিতে আছি, সেই এক্সিস্টিং সোসাইটির কোনো রুলস রেগুলেশন না, মানে অন্য যে কোনো সোসাইটির রুলস রেগুলেশনের, মানে আমি বুঝাইতেছি, তুমি ধরো আর্মিতে জয়েন করবা, ঠিক আছে? এখন আর্মিদের লাইফস্টাইল, লিভিং স্ট্যান্ডার্ড বা হ্যাবিট, এটা কিন্তু আমাদের ইন জেনারেল বা সিভিল পাবলিকের সাথে, আবার তোমাদের সিভিল ইঞ্জিনিয়ার না, মানে আমাদের ইন জেনারেল পাবলিকের সাথে আর্মিদের লাইফস্টাইল কিন্তু মিল নাই। তাদের যে ধরো ফিজিক্যাল ফিটনেস রাখার জন্য যে ট্রেনিং, ওভারঅল তাদের যে চলাফেরা, এই সবগুলো জিনিস হচ্ছে এক্সেপশনাল বা ডিফারেন্ট ফ্রম আস। এখন তুমি চিন্তা করছো যে তুমি আর্মিতে জয়েন করবা, দ্যাটস ওয়াই কি করতেছো, এখন থেকে আর্মিরা যেভাবে সারাদিন জীবনযাপন করে তুমি সেটা প্র্যাকটিস করা শুরু করে দিছো। তাহলে সেটা তোমার জন্য হবে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, মানে আমার এক্সিস্টিং সোসাইটির জন্য না। যেমন ধরো তুমি চিন্তা করছো যে ইউরোপে যাবা পড়াশোনার জন্য, বা যে কোনো সেটেল হবে ইউরোপে গিয়ে। এখন ইউরোপের লোকজন, ম্যাক্সিমাম লোকজন ইংলিশে কথা বলে। সো তুমি, আমার দেশে তো ইংলিশে রেগুলার আমরা কথা বলি না, বরং 2টার বেশি 3টা তুমি ইংলিশে কথা বললে বলবে তুমি ভাব মারতেছো। এখন এই যে আমার দেশে তুমি রেগুলার ইংলিশে কথা বলি ইউজ টু না, কিন্তু তুমি ইউরোপে যাবা বলে সেটা তুমি নিজেই মধ্যে এখন থেকে অ্যাডপ্ট করার ট্রাই করতেছো। দ্যাটস ওয়াই সেটা তোমার জন্য হবে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, যেটা তোমার এক্সিস্টিং সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে নাই। আচ্ছা, এরপরে আসি ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন হলো আমাদের লাইফে কখনো কখনো ট্রানজিশন হয়, আমরা লাইফের একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে ডেভেলপ করি বা ট্রানজিট করি। তখন নতুন স্টেজে গিয়ে নতুন স্টেজের নিউ কিছু রোল আমাদের প্লে করতে হয়, যেগুলো আমরা কখনো আগে করিনি। সেই নতুন নতুন যে রোল, নতুন নতুন যে রেসপন্সিবিলিটিস, এগুলা তোমার লার্ন করতে হয়। এই লার্ন করার প্রসেসটাকে বলতেছে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। যেমন আমি যদি বলি, তোমরা এখন পড়াশোনা করতেছো, তোমরা হচ্ছে স্টুডেন্ট। এখন এই স্টুডেন্ট লাইফ শেষে তুমি যখন জব লাইফে যাবা, তখন কিন্তু তোমার মধ্যে কিছু মানে চেঞ্জ আসবে, বা তোমার কি রেসপন্সিবিলিটি বাড়বে না কমবে? স্যার পারবে। রেসপন্সিবিলিটিটা বেড়ে যাবে। সো এখন তুমি স্টুডেন্ট অবস্থায় যত যেই রকম ইম্যাচিওর বিহেভিয়ারই করো না কেন, তুমি যখন জব লাইফে যাবা তখন কিন্তু তোমার ম্যাচুরিটি লেভেলটা চেঞ্জ হবে। অ্যাটলিস্ট তোমার বাবা মা থেকে ধরে তোমার আশেপাশের মানুষজনের থেকে ধরে সবার সাথে কথা বলার ধরনটাও তোমার কিছুটা চেঞ্জ হবে। এটা ভাব মারার জন্য না, এটা হচ্ছে রেসপন্সিবিলিটি তোমার মধ্যে, মানে এটা অটোমেটিক এন্ট্রি নিবে। ইভেন তোমার ফেসবুকে তুমি কি পোস্ট দিবা না দিবা, আগে যেই মিম শেয়ার দিতে এখন তুমি সেটা দিবা না তোমার যখন জব লাইফে যাবা, কারণ তোমার মধ্যে আলাদা এক্সট্রা বিট অফ কিছু রেসপন্সিবিলিটি চলে আসবে। কিংবা যদি আমাদের দেশের মেয়েদের কথা বলি, তারা যখন বিয়ে হয়ে যায়, আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে তাদের কি, তারা বাবার বাড়ি মায়ের বাড়িতে থাকতে যত মানে ফ্লেক্সিবিলি, যত ইন্ডিপেন্ডেন্সি এনজয় করুক না কেন, তারা যখন ইনলস হাউসে চলে যায় আফটার ম্যারেজ বা হাজবেন্ডের সাথে থাকা স্টার্ট করে, তখন তার মধ্যে কিন্তু
নতুন কিছু রেসপন্সিবিলিটি মেনটেন করতে হয়, বা আফটার গিভিং বার্থ অফ এ চাইল্ড, মা হওয়ার পরে তার মধ্যে নতুন কিছু রেসপন্সিবিলিটি নিয়ে আসতে হয়। এটা তার লাইফের একটা ট্রানজিশন, লাইফের কিছু ডেভেলপমেন্ট। এই নতুন স্টেজে যাওয়ার পরে নতুন নতুন যে রোল রেসপন্সিবিলিটি আছে এগুলো যে তার লার্ন করতে হয়, এই প্রসেসটাকে বলতেছে ডেভেলপমেন্টটা সোশ্যালাইজেশন। এরপরে 4 নাম্বার যেটা ফাইনাল টাইপস অফ ফাইনাল টাইপস অফ সোশ্যালাইজেশন ইজ টার্মড অ্যাজ রিসোশ্যালাইজেশন। রিসোশ্যালাইজেশন জিনিসটা কি? রিসোশ্যালাইজেশন হলো তুমি এতদিন ধরে একটা সোসাইটিতে বসবাস করে আসছো, একটা মানে কিছু কমন রুলস এন্ড রেগুলেশন মেনে আসছো, তুমি কিছু জিনিস পেয়ে আসছো, কিছু জিনিস দেখে আসছো, কিছু জিনিস এনজয় করে আসছো। হুট করে তোমার যদি সেটা চেঞ্জ করে ফেলতে হয় এবং সেটা যদি রিভার্স হয়, জাস্ট নোট দ্য টার্ম রিভার্স, মানে যদি মোরলেস জিনিসটা তোমার এতদিন যা পেয়ে আসছো, যা দেখে আসছো, যা অভিজ্ঞতা অর্জন করে আসছো, তার বিপরীত কিছু নতুন করে তোমার অর্জন করতে হয়, নতুন কোনো রেসপন্সিবিলিটি রিভার্স কোনো সিচুয়েশনে পড়তে হয়, তখন তুমি যেভাবে অ্যাডাপ্ট করে নিবা সেটার নাম হচ্ছে রিসোশ্যালাইজেশন। ধরো এখন কোনো যুদ্ধ বিগ্রহ যদি হয়, যেমন আমরা যদি বলি মায়ানমারে যারা রোহিঙ্গাদের কথা, এখন তোমরা কি আমার কাছে শুনতেছো? জি স্যার। যেমন ধরো রোহিঙ্গাদের এমন অনেকেই ছিল যারা ওই পাশে যখন ছিল, মায়ানমারে যখন ছিল, তারা হয়তো অনেক লাক্সারিয়াস লাইফ লিড করছে, বা তারা কি বলবো তোমার মানে বাড়ি ছিল, গাড়ি ছিল, এরকম ধরো কথা আছে। এখন তারা যখন সেখান থেকে বাংলাদেশে চলে আসছে, এখন কিন্তু তারা রিফিউজি। এখন এই যে রিফিউজি অবস্থায় কি তারা আগের মতো কি বাড়ি গাড়ি ওগুলা পাচ্ছে না, তাদের লাক্সারিয়াস লাইফটাও তারা লিড করতে পারতেছে না। তার জন্য তারা কি করছে? তারা কি সুইসাইড করে মরে গেছে সবাই? না, তারা হচ্ছে রিভার্স হোক, নতুন একটা সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে নিতে চাচ্ছে এবং নিচ্ছে। এটার নাম হচ্ছে রিসোশ্যালাইজেশন। এখন এই রিসোশ্যালাইজেশনটা যুদ্ধ বিগ্রহ যেটা বললাম, এটার জন্য হুট করেও হইতে পারে, আবার সেটা গ্রাজুয়ালি হতে পারে। ঠিক আছে, গ্রাজুয়ালি কিরকম হতে পারে? ধরো তোমার আমাদের সোসাইটিতে যদি আমি 20 বছর বা 30 বছর আগের কথা বলি আর এখনকার কথা বলি, অনেক রিভার্স চেঞ্জ আসছে। ধরো 80s এর দশকের, 90s এর দশকের বা 70s এর দশকের মানুষের তুলনায় এখন তাদের মধ্যেই অনেক চেঞ্জ আসছে। যেমন আমার নানি যখন বেঁচে ছিল তখন আমি দেখতাম সে বলতো যে একটুখানি কারেন্ট চলে গেলে সে গরমে টিকতে পারতো না, বলতো যে ফ্যান নাই। তখন আমি তাদের বলতাম যে এর আগে তো সারা জীবন ফ্যান ছাড়াই ছিলেন, কারেন্ট ছিল না, আপনাদের শুরুর দিকে কি ফ্যান ছিল নাকি? তখন উনি বলতো যে এটা তো অভ্যাস, এটা ছোটবেলায় বলতাম। এই যে এই অভ্যাসটা, এটা কিন্তু রিভার্স চেঞ্জ। আগের মানুষ এখান থেকে দূর দূরান্তে হেঁটে চলে যেত, এখন কিন্তু মানুষ পারে না। কারণ কি? এটা হচ্ছে মানুষের মধ্যে এই চেঞ্জটা আসছে গ্র্যাজুয়ালি। আমি যদি আরো রিভার্সের কথা বলি, ধরো আমাদের প্যারেন্টস এর কথা যদি আমি বলি, আমাদের সময়কার প্যারেন্টস এর যখন বিয়ে হইতো, তখন বিয়ের সময় কি তাদের সময় লাভ এন্ড অ্যাফেয়ার্স কি জিনিস এটা তারা ভয়ে বাসায় বলার কথা চিন্তাও করতে পারতো না। তাদের গার্জিয়ানরা হয়তো ছেলে মেয়ে দুইজনরে ধরে বলতো হ্যাঁ তোমাদের বিয়ে ঠিক করছে, বিয়ে দিয়ে দিত, শেষ। অনেকের ক্ষেত্রে হয়তো বিয়ের দিন দেখা হইতো। তো এখন ওই ওই মানে ধরো আমাদের প্যারেন্টসরা তখন তাদের বিয়ে হয়েছে 80s এর দশকে বা 70s এর দশকে, যাই বলি, এখন তারা নিজেরা আমাদের প্যারেন্টস। ঠিক আছে, তো তারা তাদের প্যারেন্টস এর কাছ থেকে পারমিশন নিবে দূরের থাক, কাউকে পছন্দ এই কথা বলতেও পারতো না। বাট ডোন্ট ইউ ফিল যে আমাদের প্যারেন্টসরা বা এই যুগের প্যারেন্টসরা বা ওই মানুষগুলাই যখন এখন প্যারেন্টস হয়েছে, তারা তাদের বাচ্চাদেরকে বা ছেলেমেয়েরা যখন বড় হচ্ছে, বিয়ের ক্ষেত্রে লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে। মানে এই ইন্ডিপেন্ডেন্স তোমরা কি একজনেও ক্লাসে নাই? স্যার আসি তো স্যার। আমার কানেকশন কথা শোনা যায় না স্যার। বুঝতে পারো নাই না? এই মাত্র কাইটে গেছিল। স্যার কথা শোনা যায় না স্যার। আমার মনে হয়েছে যে কথা আনস্টেবল ছিল।
আই ওয়াজ টকিং অ্যাবাউট যে আমার প্যারেন্টসরা বা তোমাদের প্যারেন্টসরা তাদের লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে একদমই ইন্ডিপেন্ডেন্স পায় না, তাদের প্যারেন্টসের কাছে কখনো বলতেই পারতো না। কিন্তু সেই প্যারেন্টসরা কি এখনকার এই যে এসে তাদের ছেলে মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্স দিচ্ছে না বা ফ্রিডম দিচ্ছে না, মতামত চুজ করার ক্ষেত্রে মতামত নিচ্ছে না? জি স্যার। না এখন নিজেকে দিয়ে জাজ করতে যায়ও না কেউ যে স্যার আমাদেরকে তো দিচ্ছে না। সবাই স্যার আনমেরিট স্যার এখানে এক্স্যাক্টলি, আমি এটাই বলতেছি যে তোমার তো এখনো মানে ওই অবস্থায় তোমরা যাও নাই, এখন বললে তো সমস্যা। এখন যদি তোমাদেরকে ফ্রিডম দিয়ে দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাবে, তখন তুমি নিজেই চুজ করে কুলাইতে পারবা না, শেষ করতে পারবা না, এটা ঝামেলা। কিন্তু তোমার নিজের দিয়ে জাজ করতে বলতেছি না, ওভারঅল সিচুয়েশনে তোমার কি মনে হয়, মানে তুমি এইটুকু তো বুঝো মানে এখন আমার সোসাইটিতে যা হচ্ছে, তোমার কি মনে হয় না যে 70s এর দশকের প্যারেন্টস এর থেকে এখন এই 2021 সালের বা 20 সালের প্যারেন্টসরা ইন্ডিপেন্ডেন্স বেশি দিচ্ছে না কম দিচ্ছে? সিম্পল তো এটা। স্যার বিশেষ করে স্যার যারা স্যার শিক্ষিত তাদের ক্ষেত্রে স্যার একটু ইন্ডিপেন্ডেন্স দেয়, আর মেয়েদের ক্ষেত্রে এটা খুবই কম এখনো। জি স্যার, গ্রাম এলাকায় এরকম মেয়েদের মতামতে কোনো এরকম ভ্যালু নেই। আমার কাছে মানে মনে হয়েছে যে আমরা এখনো, আমি অনেক সময় দেখি যে আমরা যেই জিনিসটা অনেক সময়, আমি তোমার সাথে মানে উইথ ডিউ রেসপেক্ট এটাতে আমি একটু দ্বিমত পোষণ করতেছি, আমরা এখনো আসলে বই পুস্তকে লিখতে বা রেডিও টেলিভিশনে দেখাইতে বেশি পছন্দ করি। আমাদের আগে যে জিনিসগুলো প্র্যাকটিস হইতো সেই জিনিসগুলো দেখাইতে বেশি পছন্দ করি। মানে এখন কিন্তু সোসাইটি অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক ফ্রিডম, অনেক ইন্ডিপেন্ডেন্স আসছে, স্পেশালি এই যে নারী দিবসের সময়ে। এটা আমার পার্সোনাল মতামত। এখনো সারাক্ষণ দেখতেছে যে নারীরা অসহায়, নারীরা সহিংসতার শিকার হচ্ছে। অফকোর্স নারীরা সহিংসতার শিকার হচ্ছে বা নারীরা অসহায়, বাট আমার কথা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট আসলে আগে থেকে বাড়ছে না কমছে? উইমেন এম্পাওয়ারমেন্ট গত 20-30 বছরে আগে থেকে বাড়ছে না কমছে? জেন্ডার ডিসক্রিমিনেশন বাড়ছে না কমছে? কমছে স্যার, অবশ্যই অফকোর্স কিন্তু কমছে, কিন্তু আমার কথা হচ্ছে আমরা কখনোই ইন্সপায়ারিং স্টোরিগুলা হাইলাইট করি না। আগে থেকে আমার কাছে প্রত্যেকবারই মনে হয় নারী দিবসে যতবারই লেখা যে হ্যাঁ নারী সহিংসতা এই হচ্ছে ওই হচ্ছে, ফাইন, এই প্রত্যেকটা জিনিসই আমাদের বিবেককে মানে দেখানোর জন্য দরকার, বাট পাশাপাশি যদি ইন্সপায়ারিং জিনিসগুলো লেখা যায় যে হ্যাঁ কি কি জিনিস হচ্ছে এবং ইমপ্রুভ অলরেডি হয়েছে, তাইলে আমার মনে হয় আমাদের জন্য আরো ইন্সপায়ারিং হয়। দ্যাটস আমি বললাম যে আমাদের দেশে এখন অলরেডি প্রত্যেকটা ক্ষেত্রেই প্যারেন্টসরা চিলড্রেনদের অ্যাটলিস্ট জিজ্ঞেস করে, এবং গ্রামে মোরলেস করে, যে প্যারেন্টসরা যেটা কখনো চিন্তাও করতে পারেনি। তো তারা এখন তাদের ক্ষেত্রে কিন্তু এই চেঞ্জটা আসছে। এই চেঞ্জটা আসছে মেইনলি কি দেখে বলো তো? মানে প্যারেন্টসদের মধ্যে বাচ্চাদেরকে ফ্রিডম, ছেলে মেয়েদেরকে ফ্রিডম দেওয়ার যে টেন্ডেন্সিটা, এটা চেঞ্জ হওয়ার পিছনে কোন জিনিসটা বেশি রোল প্লে করছে এখন পর্যন্ত? টিভি সিরিজ। টিভি সিরিজ বলতে কি মেইন কথা, তোমার আনসার ঠিক আছে, মেইন হচ্ছে মাস মিডিয়া। মানে মিডিয়া আমাদেরকে চেঞ্জ করে দিছে, কারণ মিডিয়ার কন্টেন্ট গুলো তো চেঞ্জ হয়ে গেছে। ধরো আগে সিনেমা হয়তো চৌধুরী সাহেব, বড় লোকের মেয়ে, গরিবের ছেলে, বাবা মা প্রেমিক প্রেমিকার মধ্যে ঝামেলা বাধা দিত, বিয়ে হইতে দিত না, এগুলা ছিল এক সময়। বাট এখনকার তুমি টিভি নাটক যদি দেখো, এখন ওই ধরনের খুব একটা পাওয়া যায় না। এখনকার নাটকগুলা হয়ে গেছে অনেকটা যে হ্যাঁ ঝামেলা হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, বাবা মা সেটা মিট আপ করার ট্রাই করতেছে, মানে বাবা মা যে বাধা হয়ে দাঁড়াইতে পারে সেই জিনিসটা টোটালি ইগনোর করে যাচ্ছে। এই জিনিসগুলো যখন তোমার প্যারেন্টস, আমার প্যারেন্টস গত 2-1 দশক ধরে দেখতেছে, তাদের মধ্যে চেঞ্জ আসতে বাধ্য, কারণ মনে করবে যে আমি যদি এটা না করি, মডার্ন হইতে না পারি, আমার তো সবাই খ্যাত বলবে। তো তাদের মধ্যে এই চেঞ্জটা চলে আসছে। আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে তুমি যদি গ্রাজুয়াল প্রসেসেও দেখো, মানুষের মধ্যে রিভার্স সোশ্যালাইজেশন হয়, নট নেসেসারিলি হুট করে যুদ্ধ বিগ্রহ বা দুর্ভিক্ষের ফলে হয়ে যাবে, মানুষের মধ্যে গ্রাজুয়ালিও রিসোশ্যালাইজেশন হতে পারে। তো এই ছিল টাইপস। আর আমরা আর কিছু এজেন্টস দেখবো আজকে, এজেন্টস অফ সোশ্যালাইজেশন। এজেন্টস অফ সোশ্যালাইজেশন বলতে বোঝায় যে একটা
মানুষের সোশ্যালাইজড হওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা ইনফ্লুয়েন্স করে, একটা পার্সনের সোশ্যালাইজড হওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলা তাকে ইনফ্লুয়েন্স করে, সেগুলো হচ্ছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। এবং আমরা বলতেছিলাম যে একটা পার্সনের মানে কি, একটা চাইল্ড রাইট আফটার বার্থ তার হচ্ছে সোশ্যালাইজেশনটা স্টার্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তার ফার্স্ট এজেন্ট হয় তার ফ্যামিলি। তার ফ্যামিলি থেকে সে লার্ন করে বাইরে কোথায় কার সাথে সে কিভাবে মিশবে, কার সাথে কোথায় কিভাবে সে কথা বলবে, কোন সিচুয়েশনে কিভাবে রিঅ্যাক্ট করবে, এই জিনিসগুলা তার ফ্যামিলি থেকে শিখে। এরপরে আসতেছে পিয়ার গ্রুপস। পিয়ার গ্রুপস আমরা একটু পরে আসি। স্কুল বা ধরো টিচার, মানে এডুকেশনাল ইনস্টিটিউশন বা টিচারও বলা যায়। কেন? কারণ অনেকে ফর্মাল এডুকেশনে যাওয়ার আগে টিউশন টিচারের কাছে পড়া স্টার্ট করে দেয়। তো একটা বাচ্চার স্কুল বা তার টিচার বা একটা পার্সনের এডুকেশনাল ইনস্টিটিউশন তার সোশ্যালাইজেশনের ক্ষেত্রে অনেক বড় রোল প্লে করে। কেমন? ধরো অনেক বাচ্চা আছে যে তাকে তুমি যদি বাবা মা যতই ভয় দেখায়, মারধর করে, পড়তে বসবে না, কিন্তু সে একটা স্কুলের টিচার বা তার হোম টিউটর হোমওয়ার্ক না করে রাখলে মার দিতে পারে বা বকা দিতে পারে, এই ভয়ে সে হোমওয়ার্ক ঠিক করে রাখে। তো এটা হচ্ছে স্কুলের। বা তুমি যদি কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে বলো, যখন একটা স্টুডেন্ট বড় হয়, কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে পড়ে, তখন সে ওই টিচার গুলাকে, অনেক ভালো টিচার থাকলে সে তাদেরকে ফলো করা স্টার্ট করে, অনেকে তার লাইফের আইডল হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে একটা পার্সনের এডুকেশনাল ইনস্টিটিউশন তাকে কিভাবে ইনফ্লুয়েন্স করে। আরে মিউট করা দরকার রে আমার, মিউট অল কই? আমি মিউট অল খুঁজে পাচ্ছি না, তোমরা যে যার মতো মিউট করে নাও। আপনি সবাইকে মিউট করে দেন স্যার। আমি তো এখন খুঁজতেছি। আচ্ছা যাক, ও মিউট হয়ে গেছে। এরপরে আসতেছে পিয়ার গ্রুপস। পিয়ার গ্রুপস বলতে বোঝাচ্ছে মানে প্লেমেটস বা সমবয়সী বলে আর কি, ফ্রেন্ডস টাইপের। ফ্রেন্ড বা সমবয়সী না ঠিক, কারণ সমবয়সী কাছাকাছি টাইপের বয়স হইলে বোঝায়। কারণ এটা হলো স্পেশালি আমাদের ক্ষেত্রে যদি বলি, যেমন ছেলেরা ভালো বলতে পারবা, এলাকার ফ্রেন্ড আছে না, পাড়ার ফ্রেন্ড, এলাকার ফ্রেন্ড। ওরে ভাই রে, কারে যে মিউট করো, আমি স্ক্রিনশটে কেমনে মিউট করে? এটা ওটা মনে হয় ঘুমাচ্ছে। কার বাজতেছে বলো তো? 43। আগে পার্টিসিপেন্ট দেখে নি। সবাইকে স্যার মিউট করে দেন স্যার, তাহলে হয়। ওটা যারা সবারই মিউট করছে। কার? সামাদুলকে, ফয়সাল আর সামাদুল, একমাত্র সামাদুলের ঝামেলা হচ্ছে। ও মনে ঘুমাই গেছে অন করে। ও আচ্ছা, ভালো পার্টিসিপেন্টসে পাইছি, তারা মিউট হল। ওটা রোল নাম্বার কত রে সামাদুল? এখন তো হারাই গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম যে পিয়ার গ্রুপস হচ্ছে এই যে মিউট অল মানে কি, আমি আমারে শুনতে পাচ্ছেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, পিয়ার গ্রুপস হচ্ছে ওই যে এলাকার ফ্রেন্ড বললাম, বা তুমি যাদের সাথে একটু বাইরে যাওয়ার পরই মেশা স্টার্ট করো, তারা হচ্ছে পিয়ার গ্রুপস। তো তাদের ইনফ্লুয়েন্সটাও বাচ্চাদের উপর অনেক বেশি মানে এক্সট্রিম হয়। ইভেন টু সাম এক্সটেন্ট কখনো কখনো ফ্যামিলি বা স্কুলের টিচার্সদের থেকেও বেশি হয়ে যায়। যেমন আমি যদি তোমারে বলি, এই যে তুমি গালি দিতে জানো, কিংবা ধরো তুমি যে সিগারেট খাইতে জানো, এটা তুমি কোত্থেকে শিখছো? এটা কি তুমি ফ্যামিলি থেকে শিখাইছে? এটা কি স্কুল থেকে শিখাইছে? না, এটা শিখছো ওই এলাকার ফ্রেন্ড টাইপের লোকজনের কাছ থেকেই। আর পিয়ার গ্রুপসটা সমবয়সী মানে একই বয়সের কেন বলে না, দেখবা এলাকার ফ্রেন্ড যারা, ছেলেরা ভালো বলতে পারবা যে তোমার যার সাথে ক্রিকেট খেলছো, ফুটবল বা ব্যাডমিন্টন খেলছো, সে দেখা গেল স্কুলে বা কলেজে যাওয়ার পরে সে তোমার 2-3 বছরের সিনিয়র বা জুনিয়র, এরকম আছে না ছেলেদের? বলো তো। জি স্যার। আচ্ছা স্যার। তাদের কাছ থেকে আমরা কিছু জিনিস লার্ন করি, যেটা হয়তো ফ্যামিলি কিংবা মানে স্কুল বা অন্য কিছুকেও ছাড়াই যায়। ইভেন এখনকার বাচ্চাদের তো আসলে পিয়ার গ্রুপস খুঁজে পাওয়া যায় না, কারণ তারা সবাই মোবাইল ফোন আর ট্যাব নিয়েই বসে থাকে। আমাদের সময় আমরা দেখতাম যে যারা ছোট ছোট বাচ্চা, তাদেরকে যখন ধরো 4-5 বছর বয়স হয়েছে বাচ্চাদের,
তাদের গার্জিয়ানরা কোনো সোশ্যাল ফাংশনে গেলে ওই বাচ্চাদের নিয়ে গেলে একটু টেনশনে থাকতো কেন? কারণ হচ্ছে ওই বাচ্চা কখন কোন সিচুয়েশন একটা গালি দিয়ে বসে, একটা বাজে কথা বলে বসে, সেটার কোনো ঠিক নেই। কারণ ওই বাচ্চা হয়তো মাত্র বাইরে যাওয়া শিখছে, অন্য আরো কোনো একটা কারো কাছ থেকে সে এই গালিটা শিখছে। সো এরকম একটা কনসার্নে অলওয়েজ প্যারেন্টসরা থাকতো, যেটা তাদেরকে না করলেও শুনতো না। তার মানে পিয়ার গ্রুপস এর ইনফ্লুয়েন্সটাও মাঝে মধ্যে এক্সট্রিম হয়ে যায়। এরপরে কি আছে? এরপরে স্কুলের পরে রিলিজিয়ানটা হচ্ছে আমাদের কাছে অনেক বেশি সেন্সিটিভ। অনেক সময় অনেক আইন কানুনের ঊর্ধ্বে গিয়ে আমরা রিলিজিয়ানকে মেনটেন করি, এবং রিলিজিয়ান একটা মানুষের সোশ্যালাইজড হওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইনফ্লুয়েন্স রাখে। যেমন আমি একটা অকওয়ার্ড এক্সাম্পল দিই অনেক সময়, যে আমার এই জিনিসটা একটা দিয়ে দেখছিলাম আমি, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে খোলা টয়লেট আছে, আমাদের দেশে অবশ্য অত খোলা মানে ওপেন টয়লেট নাই, কিন্তু স্টিল আমাদের দেশে কিন্তু একটা খুবই মানে অকওয়ার্ড একটা অভ্যাস আছে ছেলেদের, সেটা হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে দাঁড়ায় প্রস্রাব করা। এটার জন্য কিন্তু নানান ধরনের লেখা থাকে, ওয়ালে লেখা থাকে না যে এখানে এটা করা যাবে না, করলে 500 টাকা জরিমানা, এরকম ওয়ালে লেখা দেখছো কখনো? জি স্যার, কমা পাল্টাই দেয়। হ্যাঁ, কমা পাল্টাই দেয়, এক্স্যাক্টলি। তো এই যে লেখা থাকে, এই লেখাটাকে যারা এগুলা করে তাদের কাছে এগুলা কোনো বিষয় না, ইভেন পুলিশ ধরে নিয়ে যাবে না, জরিমানা হবে, ওখানে কি হবে, পশ এরিয়া না কি এরিয়া, এগুলা কেউ কিছু বোঝে না। আচ্ছা, তো এই যে বুঝে না, সে কিন্তু এই কাজটা করতেছে। তো গত 2 বছর আগে মিনিস্ট্রি অফ রিলিজিয়ন থেকে একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, কেউ দেখছো ওই ডকুমেন্টারিটা? জি স্যার। আরবি লিখে দিছিল। এক্স্যাক্টলি, ওই কথাগুলো লেখা ছিল কি আরবিতে। এখন যদি সেম কথাগুলো আরবিতেই লেখা থাকে, তাহলে কি ওটা ঘটার রেটটা কি কমবে না বাড়বে? কমবে, কারণ মানুষের একটা অবশ্যই কমবে। হ্যাঁ, যেহেতু আমাদের এই বাংলাদেশটা হচ্ছে মানে আমরা মেজরিটি পার্সেন্ট 90%, মানে এক্স্যাক্টলি পার্সেন্টেজ আমার যেহেতু জানা নাই, মেজরিটি পার্সেন্ট মুসলিম। সো তাদের ক্ষেত্রে মানে যেহেতু মেজরিটি পার্সেন্ট মুসলিম, সো এই ঘটনাগুলো মানে আমাদের দিক থেকেই বেশি আসে। সো তার মানে আমাদের কাছে কিন্তু ওই আরবিটা হচ্ছে খুবই একটা হলি ল্যাঙ্গুয়েজ। রাস্তাঘাটে যদি একটা আরবি কোনো কিছু পড়ে থাকে, আমরা তুলে সেটা ছোটবেলায় 7 বার সালাম করতাম। এখন সেটা কোরআনের আয়াত নাও হইতে পারে, আরবি যে কোনো লেখা পড়ে থাকে, আরবি তো গালিও আছে, সো সেটাও যদি পড়ে থাকে আমরা কিন্তু বুঝতাম না। সো আমরা এতটাই সেন্সিটিভ যে কোনো আইন কানুন আমরা মানতেছি না, কিন্তু যখন একটা সিম্পল আমাদের রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজের ভাষায় লিখে দিচ্ছে, আমরা ওটা থেকে বিরত থাকতেছি। সো এটা হচ্ছে রিলিজিয়নের একটা কাইন্ড অফ এক্সাম্পল বলতে পারো। এরপরে আসতেছে ফাইনালি ধরো মাস মিডিয়ার ইনফ্লুয়েন্সটা প্রেজেন্ট সোসাইটিতে সব থেকে বেশি, স্পেশালি সোশ্যাল মিডিয়া। মাস মিডিয়ার ফর্মস তো চেঞ্জ হয়ে যাচ্ছে, রেডিও টেলিভিশন এখন আর কেউ শুনে না, দেখে না, খুব কম। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়াকেই ফলো করে মানুষ। মানে কিরকম ইনফ্লুয়েন্স, ধরো আমি কোন জিনিসটা খাবো, কোন জিনিসটা পড়বো, কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো, এই সবগুলা জিনিস ডিপেন্ড করতেছে এখন কি ট্রেন্ড চলতেছে সেটার উপরে। আমার ধরো ভাল লাগে, ধরো তোমার কি বলবো, হোটেল জামানের কাচ্চি খাইতে ধরো ভাল লাগে, যদিও ভাল লাগার মতো আমার কাছে কিছু মনে হয় না, মানে আমি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। ধরো তোমার হোটেল জামানের কাচ্চি খাইতে ভাল লাগে, কিন্তু তুমি তাও ওইখানে গিয়ে খাবা না, তুমি চাবা ধরো আর একটু আপগ্রেড করে হয়তো চাবা হান্ডিতে গিয়ে খাইতে, কিংবা আরেকটু ভালো কোনো রেস্টুরেন্টে যাইতে। কারণ কি, তোমার খাইতে ভালো না লাগলেও তুমি ওইখানে যাবা, কারণ ওইটা এরিয়াটা একটু পশ হইতে হবে তোমাদের ভাষায়, ওখানে ছবিটা তুললে একটু অ্যাস্থেটিক ছবি আসতে হবে, কারণ ওইটা ট্রেন্ডের সাথে যায়। দ্যাটস ওয়াই তুমি ওখানে কি লিখে একটা ক্যাপশন দিবা, এটাও তুমি ওই গুগল থেকে ডাউনলোড করে এরপরে ছবির নিচে ক্যাপশন দিতেছো। তুমি কোন ড্রেসটা পরবা, তোমার যেটা কমফোর্ট জোন সেটা না পরে পড়তেছো, কোনটা দিলে লাইক বা রিয়েক্ট বেশি আসতে পারে সেটার উপর ডিপেন্ড করে। মানে তুমি কি করবা এটা তুমি ডিফাইন করতে পারতেছো না, এটা তোমার ডিটারমাইন করে দিচ্ছে ওই সোশ্যাল মিডিয়া। সো সোশ্যাল মিডিয়াটা এখন আমাদের টোটাল সোশ্যালাইজেশন প্রসেসটাকেই ইনফ্লুয়েন্স করতেছে। তো আমরা দেখলাম ফ্যামিলি, স্কুল, রিলিজিয়ন, মাস মিডিয়া, পিয়ার গ্রুপস, আরো হাজার হাজার তুমি খুঁজলে অনেক ধরনের
এজেন্টস অফ সোশ্যালাইজেশন পাবা। ওয়ার্ক প্লেস হতে পারে স্টেট, নানান ধরনের পাবা, বাট এখানে 4-5টা মানে কনসপিকিউয়াস কিছু টার্ম দেওয়া আছে। সো এই ছিল হচ্ছে এজেন্টস অফ সোশ্যালাইজেশন। সো আজকে আমরা কি দেখলাম? ফার্স্ট অফ অল দেখলাম হলো, আমরা পরেরটা কালকে পড়বো নেক্সট ক্লাসে। ফার্স্টে দেখলাম হোয়াট ইজ সোশ্যালাইজেশন, দেন টাইপস অফ সোশ্যালাইজেশন, 4টা টাইপস দেখলাম, আর এজেন্টস অফ সোশ্যালাইজেশনে কিছু সোশ্যালাইজেশনের এজেন্টস দেখলাম। সো আজকের ক্লাস এই পর্যন্তই। কারো কোনো কোয়েশ্চেন আছে? না থাকলে ক্লাস শেষ করে দিব। বলো। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার, ধরেন স্যার একটা বাচ্চাকে আর কি স্যার তার জন্মের পরপরই তার হচ্ছে যে ফ্যামিলি, পিয়ার গ্রুপস, মাস মিডিয়া, রিলিজিয়ন সবকিছু থেকে স্যার আর কি মনে করেন যে পৃথক, তার কোনো কানেকশন নাই এসবের সাথে। তো সেক্ষেত্রে স্যার আর কি সোশ্যালাইজেশনটা কিরকম হবে? আদিম যুগের মানুষের কিরকম হয়েছে কথাটা বুঝছো? মানে আমি তোমার কাউন্টার কোয়েশ্চেন করার জন্য না বলি। আর কি এই যে যেমন স্যার তার মধ্যে কি এরকম দুষ ত্রুটি বা হিংসা ক্রোধ এগুলা কি থাকবে না? না, এখন হিংসা জিনিস আমার কথা বুঝো, দুইটা জিনিস। একটা হচ্ছে হিংসা, রাগ, এই জিনিসগুলা কিন্তু মানে ইনস্টিংচুয়াল, আল্লাহ প্রদত্ত, বুঝছো? জি স্যার। আমি আসলে তোমাদেরকে কালচার পড়াই নাই। ইয়ে স্যার কি কালচার পড়াইছে? আব্দুল হাই স্যার কালচার টার্ম পড়াইছে তোমাদেরকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট 3-4 মিনিট একটু কালচার জিনিসটা আমি তোমাকে বলি, তাহলে তুমি বুঝবা। ধরো কালচার হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি যা করবে সেটাই তোমার কালচার, ঠিক আছে? মানে আমরা অনেক সময় বলি না আনকালচার্ড, আনকালচার্ড কাদেরকে বলি? খ্যাত, ওই ধরনের। কিন্তু সোশিওলজিতে আনকালচার্ড বলে কিছু নাই, কারণ যারে আমি খ্যাত বলতেছি সেই কারণে আনকালচার্ড বলতেছি, ওই খ্যাত যেই কারণে সেটা তার কালচার, কথা বুঝছো? সে যেই কারণে তার আমি খ্যাত বলতেছি সেটা তার কালচার। এখন কোয়েশ্চেন হচ্ছে কালচার জিনিসটা আমরা বায়োলজিক্যালি পাই না, কালচার জিনিসটা আমরা পাই সোসাইটি থেকে। আমি এই কথাগুলো বলতেছি কেন? দেখো, যেমন ধরো তুমি হাসতে জানো বা কাঁদতে জানো, এটা তোমার বায়োলজিক্যাল বিষয়। এখন কোন সিচুয়েশনে তুমি কতখানি জোরে হাসবা, কতখানি জোরে কাঁদবা, এটা কিন্তু তোমার বায়োলজিক্যাল বিষয় না, এটা তুমি সোসাইটি থেকে লার্ন করো। ধরো তুমি এখন আমি তোমার একটা ক্লাসরুমে একটা জোকস বললাম, তুমি জোরে হাসলা, তোমরা সবাই হাসলা, ফাইন। সে আমি যখন একটা সিরিয়াসলি তোমাদের কোনো ইন্টারভিউ নিব, কোনো একটা ইন্টারভিউ বোর্ডে, তোমার সেম জোকসটা বললে তুমি কিন্তু তত জোরে হাসবা না। কিংবা ধরো আমরা কাঁদতে জানি, এখন তুমি ধরো আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে আমরা যেরকম ভাবে কান্নাকাটি করি, তুমি সিটিতে কম মার্ক পেলে এর থেকে যদি তোমার বেশি জোরেও কাঁদতে মন চায়, তুমি কিন্তু সবার সামনে কাঁদতে পারবে না। ভাই অনেকে আছে না সিটিতে কম মার্ক পেলে কান্দে? এরকম নাই তোমাদের মধ্যে? না স্যার এরকম নাই। কে যাচ্ছে? ভিতরে ভিতরে কান্না করে, সামনাসামনি না। আমার কথা কি আটকে যাচ্ছিল এতক্ষণ? না স্যার, স্যার আছে স্যার। না, কানেকশন আনস্টেবল দেখাচ্ছে এই জন্য। তোমরা কি এখন শুনতেছো? জি স্যার শুনতেছি। জি স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এখন তুমি কান্নাকাটি তো তোমার টোটালি ইনস্টিংচুয়াল একটা জিনিস, ভিতর থেকে আসবে, কিন্তু কোন সিচুয়েশনে তুমি কতখানি জোরে কাঁদতে পারবা এটা তোমার সোসাইটি শিখাই দেয়। কারণ কি, তুমি সিটিতে কম মার্ক পেলে তোমার যতই কষ্ট লাগুক তুমি আলাদা গিয়ে কান্নাকাটি করবে, ক্লাসরুমে কান্নাকাটি করবে না, কারণ ওই সোশ্যাল এনভায়রনমেন্ট তোমার এটা শিখায় না। কিংবা তুমি যদি ধরো বাংলাদেশের মুভি দেখো, একটা মানুষ মরে যাওয়ার পরে, আত্মীয় স্বজন মরে যাওয়ার পরে যেরকম ভাবে, ধরো গার্লফ্রেন্ড মরে যাওয়ার পরে যেরকম জোরে কান্নাকাটি করে, চিৎকার চেঁচামেচি করে, হলিউডের মুভি দেখো তো, হলিউডের মুভি দেখলে কি ওরকম চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করে? না। কান্না কিন্তু দুইজনেরই আসতেছে, বাট কেমনে কানতে হবে এটা কিন্তু সে সোসাইটি থেকে লার্ন করে নিছে। এখন তোমার কথায় আসি, এই যে হাসি, কান্না, রাগ বা হিংসা, এই দোষ ত্রুটি গুণ, এগুলা মানুষের ইনস্টিংচুয়াল জিনিস, এটা থাকবে। কিন্তু তারে যদি ছেড়ে না দেয়, মানে সোসাইটি থেকে না শিখায়, তখন সে বুঝতে পারবে না কোন জায়গায় তার কোন জিনিসটা কিভাবে ডেলিভার করতে হবে, কোন জিনিসটা কিভাবে কন্ট্রোল করতে হবে। দ্যাটস ইট, আর কিছু না। আমার কথা তুমি বুঝছো? জি স্যার।
অন্যরা তোমার উপর মনে হয় রাগ করতেছে যে স্যার তো ক্লাস শেষ করে দিছিল, তুই কোয়েশ্চেন করে আবার এতক্ষণ রাখলি কেন? হ্যাঁ, বুঝছি স্যার। So, স্যার বলো। স্যার আমি হলাম 16 ব্যাচের, আমি স্যার ক্লাস করতেছি 18 ব্যাচের সাথে। 16 ব্যাচ, তুমি কি এর আগে মানে ক্লাস করতেছো কেন? মানে ও এর আগে স্যার আমি অসুস্থ ছিলাম তো, আমার গ্যাপ হয়ে গেছে 2 বছর। আমি সব ও আচ্ছা, class মানে করতেছি। টোটালটাই করতেছো, এর আগে তো জি, ক্লাস স্যার। করো নাই তুমি? না মানে স্যার এর আগে ক্লাস করি নাই মানে? মানে আচ্ছা না, এর আগে স্যার 16 রেগুলার ব্যাচের সাথে তো ক্লাস করো নাই? না স্যার করিনি। ওকে, আচ্ছা ঠিক আছে। আর তোমার নাম যেহেতু রেজিস্টার্ড, এটা অটোমেটিক উঠে যাবে ইয়েতে, ও, আচ্ছা অ্যাটেন্ডেন্স উঠবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 17 ব্যাচের 91। ও আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় তোমরা তো আগে ক্লাস করো না, একদম ওদের সাথে ব্যাচ কন্টিনিউ করতেছো না? জি জি স্যার। স্যার সব। হ্যাঁ, তোমাদের যারা হচ্ছে নাম এখানে আছে মানে ক্লাস করতেছো, এখানে তো আর আমি আলাদা করে অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, ওই জুমে রেকর্ড হয়ে থাকে, ওখান থেকে অ্যাটেন্ডেন্স দেখে দিয়ে দিব। ঠিক আছে, ক্লাস শেষ করে দিলাম। ইফতেখার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।